হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি বেলাত আছি আপনাদের সাথে। আর আজকে ঘুম থেকে উঠেই চিন্তা করলাম একটা ব্লগ করেই ফেলি। আমি টোকিওর বাহিরে থাকি অ্যাকচুয়ালি, জাপানের টোকিওর বাহিরে থাকি। এখানে আমার কলেজ, এখান থেকে ক্লাস করতে খুব সুবিধা হয়, সেই জন্য এই এলাকাতে থাকি। এলাকাটা অনেক সুন্দর। সো অনেকদিন চিন্তা করতেছি যে এই এলাকাটা যদি ঘুরে ফিরে যদি আপনাদেরকে দেখানো যায় সেটা কেমন হবে। আই গেস সেটা অবশ্যই ভালো হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, এসব এলাকাতে আসলে মানুষ থাকলেও আপনি বুঝতে পারবেন না যে এখানে মানুষ থাকে, কারণ তারা সহজে ঘর থেকে বাইর হয় না। খুব ইমার্জেন্সি ছাড়া তারা টোটালি ঘর থেকে বের হবে না। সো আপনিও তাদেরকে দেখতে পাবেন না এতটা বেশি। সবচাইতে ইম্পর্টেন্ট সময় হচ্ছে ধরুন সকালে তারা ঘুম থেকে উঠে যে যার জবে যাচ্ছে, দেন ছেলে মেয়েদেরকে স্কুলে পৌঁছায় দিচ্ছে, তখন আপনি তাদেরকে দেখতে পাবেন। দেন তারপর বিকেলে যখন তারা বাসায় ফিরতেছে তখন দেখতে পারবেন। আর আদারওয়াইজ আপনি টোটালি আপনি নোটিস করতে পারবেন না যে এখানে আপনি ছাড়া কেউ আছে। সো মাঝে মাঝে জাপানিজদের কিছু কিছু ব্যাপার আপনাদেরকে অনেক অনেক অবাক করবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে তাদের আজকে ফ্রি দিন, সেই জন্য বাবা মা তাদের বাচ্চাদেরকে নিয়ে তাদের নিজেদের কার ওয়াশ করতেছে, যেটা তারা পারলে কোনো ওয়াশিং যে শপ আছে ওইখানে তারা দিতে পারে, ওইখান থেকে ওয়াশ করে দিতে পারে। বাট তারা এটা করতেছে না, জাস্ট বাচ্চাদেরকে টিচ দেওয়ার জন্য তারা এটা করে ফেলতেছে। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। আরেকটা ব্যাপার কি, সবাই বলবে যে কেন টোকিওর মতো শহর ছেড়ে আমি টোকিওর বাইরে থাকতেছি। ফার্স্ট অফ অল আমার কলেজ থেকে এখানে বলছি। দেন আরেকটা ব্যাপার হচ্ছে এসব এলাকা সাধারণত যে হাউস রেন্ট আছে সেটা টোকিওর তুলনায় অনেক কম, যেটা অনেক টাকা সেভ করতে পারবেন আপনি। যেখানে দেখা যাচ্ছে আপনি 3-4 জন একটা বাসা নিয়ে থাকলে ওইখানে আপনার মান্থলি আপনার খরচ হচ্ছে বাসার দিকে আপনার খরচ হচ্ছে 30,000 ইয়েনের মতো। সেখানে আপনি 30,000 ইয়েন দিয়ে আপনি এখানে টোটালি একা একটা বাসা নিতে পারবেন, একটা বাসায় থাকতে পারবেন। এটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড আপনার জন্য সুবিধা। আর তারা তাদের বাড়ির সামনে নিজেরা কত সুন্দর করে আঙ্গুর গাছ লাগাইছে। এটা শখের বশত করছে আই থিঙ্ক, বাট দেখতে অনেক সুন্দর। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আর আমরা আরেকটা ব্যাপার দেখতে পারতেছি, এখানে তাদের
যে আজকে অফ ডে, সে অফ ডেকে তারা কীভাবে ব্যস্ত রাখা যায়, অথবা তারপরে তারা নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য বাসার সামনে যে তাদের নিজস্ব সবজি বাগান আছে এগুলোতে কাজ করতেছে নিজের স্বাচ্ছন্দ্যে, শখ করেও বলতে পারেন। জাপানে এটা প্রায় দেখা যায় গ্রামগুলোতে। আর আমরা হাঁটতে হাঁটতে একদম গ্রামের মধ্যে পৌঁছে গেছি, একদম ভিতরে যেখানে ধান চাষ করা হয়, তারপর তাদের দৈনন্দিন সবজি চাষ করা হয়। বেশিরভাগ দাদা দাদুরাই এখানে থাকে। এসব এলাকায় সাধারণত একদম প্রবীণ যারা আছে তারাই থাকে, কারণ আপনার এখান থেকে তাদের যারা অফিস করে দেন, কলেজ স্কুল আছে ছেলে মেয়েদের, তারা এত ভিতরে বসবাস করে না, যার জন্য এই জায়গাগুলো বেশিরভাগ ফাঁকাই থাকে। আর সেখানে ধান চাষ করা হয়, সবজি চাষ করা হয়। আর গ্রাম অঞ্চলের আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার যদি সাইকেল না থাকে তাহলে আপনি বড় বিপদেই পড়ে যাবেন। সাইকেলটা থাকলে আপনার জন্য সব দিক দিয়ে সুবিধা। আপনি যখন আপনার কনভেনিয়েন্স স্টোরে যেতে হয় তখন সাইকেল নিয়ে চলে গেলেন, যেখানে দেখা যাচ্ছে আপনার বাসা থেকে কনভেনিয়েন্স স্টোর হেঁটে 15 মিনিট লাগে, 20 মিনিট লাগে, সেটার সময় অপচয় বলতে পারেন। তো সেই জন্য সাইকেল থাকাটা একদমই সবার জন্য জরুরি। আর অবশ্যই সবারই প্রায় সাইকেল থাকে এখানে। হাঁটতে হাঁটতে আমরা একদম গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছি, টোটালি একদম ডিপে। টোটালি আমরা হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে এমন এক জায়গায় এসে পৌঁছে গেছি যেখানে মোটামুটি আপনি ধান ক্ষেতগুলো দেখলে বুঝতে পারবেন না যে আপনি দেশের বাহিরে আছেন। পুরো একটা দেশের অনুভূতি দিচ্ছে, বলে বোঝাতে পারবো না। আর এই জন্যে আমি টাইম পেলে দিয়ে চলে আসি, অনেক ভালো লাগে। মনেই হয় না যে আমি দেশের বাহিরে আছি, মনে হয় যেন গ্রামের মেঠোপথ দ্বারা হাঁটতেছি, পুরো গ্রামের ফ্লেভার।
ফার্স্টে এমন টোটালি এমন কোনো ধারণা ছিল না যে এখানে তারা জাপানিজরা হাত দিয়ে ধান কাটে, আমাদের দেশের মতো কাঁচি দিয়ে ধান কাটে। আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো বা তারা প্রযুক্তির মাধ্যমে কোনো গাড়ি দিয়ে, ওই রকম গাড়ি দিয়ে তারা ধান কেটে বাড়িতে নিয়ে যায়, অথবা এখানে সব কিছু প্রসেসিং করে বাড়িতে নিয়ে যায়। যদিও এখানে সব কিছু প্রসেসিং হয়, বাট এরকম কাটা আমি খুব আনএক্সপেক্টেবল। আজকে অনেক হাঁটলাম, এই রোদের মধ্যে হাঁটাটা টোটালি একটু ডিফারেন্ট ছিল, কষ্ট হয়েছে অনেক। আজকে অনেক রোদ পড়ছে সেই জন্য হয়তো, বাট জিনিসটা অনেক ভালো লাগছে। আর আমি তো অল টাইমই দেখি, আমার যখন মন খারাপ থাকে অথবা ফ্রি টাইম পাই তখন আমি এদিকে চলে আসি একা একা হাঁটতে, ভালোই লাগে। আর একটা ব্যাপার হচ্ছে যে যেটা আমরা লক্ষ্য করে দেখি যে বাংলাদেশি স্টুডেন্ট ভাইয়েরা দেন যারা আফগানি, তারা খুব টেনশনে পড়ে যায় যদি ঢুকে বাইরে কোনো এলাকা হয় তাদের জন্য অনেক প্রবলেম হয়ে যাবে, দেন তারা খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় তারা এডমিশন নিবে কি নিবে না। তো তাদের জন্য বলতেছি যে যাদের কলেজ অথবা ইউনিভার্সিটি আপনার ঢুকে বাইরে আছে, তারা টোটালি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনাদের ওই রকম কোনো প্রবলেম পড়বেন না, যে যেটা আপনাদের চিন্তা ধারণা। হয়তো টোকিওতে কাজের পরিমাণ বেশি, আপনি হেল্প বেশি পাচ্ছেন, কিন্তু এসব এলাকায় ওই তুলনা আপনি কম পাচ্ছেন, বাট মোটামুটি হেল্পগুলো আছে এসব এলাকা। আর অবশ্যই আপনাদের জন্য আমি কিছু ভিডিও তৈরি করব যেগুলো আপনারা হয়তো বা এইসব এলাকা সম্পর্কে জানবেন, এখানে কি আছে কি নেই, কি ধরনের প্রবলেম আপনারা পড়তে পারেন। তো গাইজ এটাই ছিল আজকের ব্লগ আমার। আমি জানি এটা ভালো হয় নাই কারণ আমি প্রফেশনাল না, সো সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন, ভালোভাবে বুঝে বলতে পারতেছি না, দেন ভিডিওটা সুন্দরভাবে করতে পারতেছি না। তো আমার উদ্দেশ্য ছিল এটাই যে এখানে আমি যেখানে থাকি এখানের অবস্থা কেমন সেটা সবাই জানুক, আর যারা জাপান আসতে ইচ্ছুক যদি এখানে এসে যায় তো কেমন হবে তাদের লাইফটা। যাই হোক, অনেক রোদ পড়তেছে আর আজকে এখান পর্যন্তই। আর দোয়া করবেন আমার জন্য, অবশ্যই ভালো কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার